সালামু আলাইকুম। আমি মোহাম্মদ নওয়াজুল ইসলাম, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান। আজকে আমি নবম শ্রেণীর সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমার আজকের পড়ার টপিক হবে যে পদার্থের পরিবর্তন, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন, বিক্রিয়ার বিভিন্ন ধরনের বিক্রিয়া, যেমন একমুখী বিক্রিয়া, উভয়মুখী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। এই জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে আছে সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া। এই কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করার একটু চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে দেখি যে পদার্থের পরিবর্তনটা কি। অর্থাৎ আমরা জানি যে কোনো বস্তুকে তাপ, চাপ এবং পারিপার্শ্বিকের সাপেক্ষে তার পরিবর্তন ঘটে। তাহলে আমরা কি জানি যে পদার্থের যে পারিপার্শ্বিকের সাপেক্ষে তাপ তাপের ফলে তার কি হয়, পরিবর্তন ঘটে। এই পদার্থের পরিবর্তন সাধারণত কয় ধরনের হয়? দুই ধরনের হয়। পদার্থের পরিবর্তন কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কি ভৌত পরিবর্তন, আর একটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। তাহলে পদার্থের পরিবর্তন কয় ধরনের পেলাম আমরা? ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। তাহলে আমরা আসি যে ভৌত পরিবর্তনটা কি। যে পরিবর্তনের ফলে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন ঘটবে না, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটবে, সেই পরিবর্তনকে কি বলা হচ্ছে? ভৌত পরিবর্তন। তাহলে ভৌত পরিবর্তনের সংজ্ঞাটা এরকম যে দেখা যাচ্ছে কি যে পরিবর্তনের ফলে কি পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন ঘটবে না, শুধুমাত্র বাহিরের অবস্থার পরিবর্তন ঘটবে, সেই পরিবর্তনকে কি বলা হচ্ছে? ভৌত পরিবর্তন বলা হয়। উদাহরণ হিসেবে আমরা যদি দেখি আমরা এটা, এই যে পানি, এখানে যখন আমরা কি দিব সলিড, এখানে H2 এটা পানির সংকেত, আমরা জানি যে H2 এটা পানি, পানিকে যখন আমরা S দিব তাহলে বোঝাবে এটা সলিড। সলিড মানে কি? পানি বরফ অবস্থায় আছে। কি অবস্থায় আছে? বরফ মানে কঠিন অবস্থায় আছে। এই সলিডটাকে যদি আমরা হিট দিই, মানে তাপ দিই, তাহলে পরা এটা ভেঙে যায় কি হবে? H2O এটা কি তৈরি করবে? লিকুইড তৈরি করবে। কি তৈরি করবে? লিকুইড। এলতে লিকুইড, লিকুইড মানে কি? তরল। তাহলে কঠিন ছিল, একে আমরা তাপ দিলাম, ফলে সেটা কি হয়ে গেল? তরলে রূপান্তরিত হয়ে গেল। এই তরলটাকে যদি আমরা পুনরায় হিট দিই, কি দিই আমরা? পুনরায় যদি এখানে আমরা হিট দিই, তাহলে সেটা কি হবে? এই তরলটা জলীয় বাষ্প অর্থাৎ বাষ্প হয়ে যাবে। হ্যাঁ, বাষ্প হয়ে যে কি করবে? তোমার H2O এখানে জি তৈরি করবে। তাহলে দেখা যাচ্ছে কি এটা তৈরি করলো জি। তাহলে ছিল এখানে কি কঠিন, এখানে হলো তরল, এখানে হলো কি আমার পানি। এটাকে যদি আমি তাপ হ্রাস করে দিই, পুনরায় যদি আমি আবার তাপ হ্রাস করে দিই, তাহলে মাইনাস যদি ডেল্টা দিই, তাহলে পরে তাপ হ্রাস হয়ে যাচ্ছে। হ্রাসের ফলে কি হবে? এই গ্যাসটা আবার কি হবে? জলীয় বাষ্পটা পুনরায় আবার কি হবে? লিকুইডে পরিণত হবে। এটাকে যদি আমি আবার পুনরায় কি করে দিই, তাপমাত্রা যদি আরো কমিয়ে দিই, যেটা ছিল সেই তাপমাত্রা থেকে যদি আমি আরো তাপমাত্রা কমা দিই, তাহলে সেটা কি পাওয়া যায়? পুনরায় আবার কঠিন অবস্থায় রূপান্তরিত হবে। তাহলে দেখা যাচ্ছে কি যে এখানে যে পানির যে সংকেত H2O ছিল, এখানেও পানির সংকেত কি আছে? H2 আছে। এখানেও পানির সংকেত কি আছে? H2 আছে। তাহলে এর যে হাইড্রোজেন আর অক্সিজেন, এর কোনো পরিবর্তন হয়েছে কি? তাহলে এর মূল গঠনের পরিবর্তন হয়েছে। কারণ এই পানির মধ্যে যে H2O ছিল, আমার লিকুইডে সেই H2O আছে, আবার এই যে গ্যাসীয় অবস্থা জলীয় বাষ্প, সেখানে কি আছে? আমার একই H2O আছে। অর্থাৎ তাদের মূল গঠনের কোনো পরিবর্তন ঘটে নাই, কিন্তু বাহিরের অবস্থার পরিবর্তন ঘটেছে। এ যখন আমার কি ছিল? বরফ ছিল, কঠিন অবস্থায় ছিল, তার এক ধরনের গঠন ছিল। এ যখন লিকুইডে ছিল, তার এক ধরনের গঠন ছিল। এ যখন কি ছিল? জলীয় বাষ্প অবস্থা ছিল, তার এক ধরনের গঠন ছিল। তাহলে দেখা যাচ্ছে কি যে পরিবর্তনের ফলে পদার্থের শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটবে। কার অবস্থান পরিবর্তন ঘটবে? বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটবে, কিন্তু মূল গঠনে কোনো পরিবর্তন ঘটবে না। সেই পরিবর্তনটাকে আমরা কি বলবো? ভৌত পরিবর্তন বলতে পারি। উদাহরণ হিসেবে আমরা পানির এই পরিবর্তনটাকে বলতে পারি। এছাড়া এবার আমরা আসি যে রাসায়নিক পরিবর্তন। কি পরিবর্তন? আমরা রাসায়নিক পরিবর্তনটা আমরা একটু নিয়ে আলোচনা করি। তাহলে রাসায়নিক পরিবর্তন হচ্ছে এরকম যে বিষয়, যে পরিবর্তনের ফলে পদার্থের কি ঘটবে? মূল গঠনেরই পরিবর্তন ঘটবে এবং পদার্থটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী পদার্থে পরিণত হবে। সেই পরিবর্তনকে কি বলা হয়? রাসায়নিক পরিবর্তন। কেমন এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি যে আমরা যদি দিই যে দেখা যাচ্ছে কি যে এই যে পানি, H2O পানি, এই পানিকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, একে আমরা কি করি? তড়িৎ বিশ্লেষণ করে দিই, তাহলে পরে কি হবে? হাইড্রোজেন গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। অর্থাৎ অ্যানোডে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, আর ক্যাথোডে কি হবে? অক্সিজেন গ্যাস। এই যে এখানে গ্যাস দিয়ে দিলাম। তাহলে দেখা যাচ্ছে কি এটা ছিল কি আমার লিকুইড, অর্থাৎ এটা পানি ছিল। এটা কি ছিল? আমার পানি ছিল। একে যদি আমি তড়িৎ বিশ্লেষণ করেছি, তড়িৎ বিশ্লেষণ করার ফলে অ্যানোডে কি হয়েছে? অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়েছে, আর ক্যাথোডে কি হয়েছে? আমার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। দেখা যাচ্ছে কি যে এখানে যে পানি, এই পানির যে ধর্ম আর এই হাইড্রোজেনের ধর্ম
আর অক্সিজেন ধর্ম কিন্তু সম্পূর্ণটা আলাদা। কেমন আলাদা আমরা একটু দেখি। আমরা জানি যে হাইড্রোজেন নিজে জ্বলে। হাইড্রোজেন কি করে? নিজে জ্বলে, সে একটা দাহ পদার্থ। বুঝা গেছে কি? হাইড্রোজেন কি করে? নিজে জ্বলে। অক্সিজেন নিজে জ্বলে এবং অন্যকে জ্বালাতে সহযোগিতা করে। অক্সিজেন সে নিজে জ্বলে এবং অন্যকে জ্বালাতে সহযোগিতা করে, কিন্তু পানি কিন্তু নিভাইতে সহযোগিতা করে। এ কিন্তু উল্টারা করতেছে। তাহলে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মে কি মিল আছে? তাদের কি মিল আছে? তাহলে পারা এই যে পানিকে তড়িৎ বিশ্লেষণ করলাম, তাহলে পারা সেটা বিভাজিত হয়ে হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি করলো। এই হাইড্রোজেন আর অক্সিজেন কিন্তু পুনরায় আবার আমার এই পানিতে রূপান্তরিত করতে পারবো না। আমি যেমন এর আগে কি করেছিলাম, পানি থেকে হচ্ছে যে কঠিন থেকে হচ্ছে বরফ থেকে কি তরল, তরল থেকে আবার পানি, এটা যে দ্বিগতে করলাম। আবার কি করলাম, এই জলীয় বাষ্প থেকে আমি আবার কি করলাম, পানি করলাম, পানি থেকে আবার কি করলাম, বরফ করলাম। এটা কি একটা যে সার্কেলটা তৈরি করলাম, এই ক্ষেত্রে কিন্তু যে আমরা এটা করতে পারবো না। আমার কথা কি বোঝা গেছে কি? তাহলে পারা এই যে পরিবর্তন, এটা ছিল, এটাই হয়ে গেল এর যে ধর্ম, এর 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 ধর্ম সম্পূর্ণটা ভিন্ন। এটা হচ্ছে কি তরল পদার্থ, এই দুইটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। তাহলে এই পরিবর্তনের ফলে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে নাই। তাহলে পরে আমরা বলতে পারি যে পরিবর্তনের ফলে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ ভিন্ন ধর্মী পদার্থ তৈরি করতে পারে। সেই পরিবর্তনকে কি বলা হয়? রাসায়নিক পরিবর্তন বলা হয়। এই ছিল আমাদের রাসায়নিক পরিবর্তনের বিষয়। আর একটা বিষয় দেখা যাচ্ছে কি, যে আমরা যদি মমকে বলি, মমের মধ্যে কয় ধরনের পরিবর্তন থাকে? দুই ধরনের পরিবর্তন হয়। অর্থাৎ মমকে যদি আমরা গলিয়ে ফেলি, মমকে যদি গলিয়ে ফেলি তাহলে মমটা গলে যাবে, কিন্তু সেটাকে যদি আমরা আবার কি করে দিই, শীতল করে দিই, ঠান্ডা করে দিই, তাহলে আবার পুনরায় মম পাবো। মমকে যদি আমরা গলিয়ে দিই তাহলে কি হবে? মম গলে যাবে, যে কি হবে? তরলে রূপান্তরিত হবে। এইটাকে আবার যদি আমরা শীতল করি, পুনরায় আবার মম পাবো। তাহলে পরে এটাকে পুনরায় ফিরে পাওয়া যাচ্ছে। এর গঠনে কোনো পরিবর্তন হচ্ছে না। এটা হচ্ছে কি আমার ভৌত পরিবর্তন। আর মমকে যদি আমরা জ্বালাই, জ্বালাই আনার পর হচ্ছে গলানোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যদি আমরা মমের মাথায় যে সাদা কি থাকে, সুতার মতো যে অংশটা থাকে, সেখানে যদি আমরা আগুন দিয়ে দিই, তাহলে সেটা মম কি হবে? জ্বলবে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। কেন শেষ হয়ে যাচ্ছে? সেই ক্ষেত্রে দহন বিক্রিয়াটা হচ্ছে। কি বিক্রিয়া হচ্ছে? দহন। কারণ এই মম অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে। তাহলে মম, হ্যাঁ, মমকে যদি আমরা কি করি, অক্সিজেনের সাথে বিক্রিয়া করি, তাহলে কি হবে? আমার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে, প্লাস কি হবে? আমার জলীয় বাষ্প তৈরি হবে। আর হচ্ছে জলীয় বাষ্প তৈরি হবে, আর কি তৈরি হবে? তাপ তৈরি হবে। আর কি হবে? তাপ তৈরি হবে। তাহলে মম ফুরিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এই মম কিন্তু আমি আর পাচ্ছি না। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। তাহলে দেখা যাচ্ছে কি, যে মমটাকে যদি আমরা জ্বালিয়ে দিই, তাহলে তোমরা খেয়াল করে দেখবে যে মমের মাথার উপরে পানি থাকে, মমের মাথার উপরে দেখবে যে পানির মতো একটা বৃত্ত, একটা সার্কেল থাকে। এই যে সার্কেলটা গলে যাচ্ছে, এই গোলাটা হচ্ছে তোমার ভৌত পরিবর্তন। আর এই যে জ্বলে যে পুড়িয়ে যাচ্ছে, এই পুরাটা হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন। কারণ এই যে মম পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে, এই আর হচ্ছে কি পানি তৈরি করতেছে, আর এই যে তাপ, এই যে তাপটা পরিবেশে মিশে যাচ্ছে, তাপটা কি হচ্ছে? পরিবেশে মিশে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড কি পরিবেশে মিশে যাচ্ছে, এই জলীয় বাষ্প পরিবেশে মিশে যাচ্ছে। এটাকে পুনরায় কিন্তু পাওয়া যাবে না। এই জন্য এই পরিবর্তনটা হচ্ছে কি আমার রাসায়নিক পরিবর্তন। আমি বিষয়টা কি মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম। এর পরবর্তীতে আমরা দেখবো যে যে বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে, অর্থাৎ এটা গেল কি, যে বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে, অর্থাৎ এটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা উভয়মুখী বিক্রিয়া, আর একটা হচ্ছে কি আমার একমুখী বিক্রিয়া। তাহলে রাসায়নিক বিক্রিয়াকে বিক্রিয়ার উপরে, অর্থাৎ বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হচ্ছে? দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়া। তাহলে প্রথমে আমরা আসি যে দেখো একমুখী বিক্রিয়াটা কি। আমরা দেখবো যে একমুখী বিক্রিয়াটা কি। তাহলে যে বিক্রিয়া শুধুমাত্র সম্মুখ দিকে ঘটবে, অর্থাৎ যে বিক্রিয়া একবার ঘটে গেলে সেটাকে পুনরায় আর ঘটানো যাবে না, হ্যাঁ, সেই বিক্রিয়া শুধুমাত্র সামনের দিকে অগ্রসর হবে, সেই বিক্রিয়াকে কি বলা হবে? একমুখী বিক্রিয়া বলা হবে। যেমন ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে একটা চুনাপাথর। এই যে আমরা দেখি একটু, যে ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেট চুনাপাথর। এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা হিট দিই, অর্থাৎ তাপ দিই, তাহলে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম অক্সাইড তৈরি করবে। কে কি করবে? তোমার ক্যালসিয়াম অক্সাইড মানে কি? চুন। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে কি আমার? চুন। এই ক্যালসিয়াম কার্বনেট কিন্তু সলিড, কঠিন পদার্থ। ক্যালসিয়াম কার্বনেট সলিড, এটা কঠিন পদার্থ। আমরা যদি ক্যালসিয়াম অক্সাইড যেটা তৈরি করবো, এটাও কঠিন পদার্থ হবে। প্লাস কি করবে? তোমার কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। কি তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। আর সাথে কি করবে? তাপ উৎপন্ন করবে। আর কি করবে? তাপ উৎপন্ন করবে। তাহলে দেখা যাচ্ছে কি, যে এই যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড পরিবেশের সাথে মিশে যাবে। কার্বন ডাইঅক্সাইড কি হবে? পরিবেশের সাথে মিশে যাবে। সুতরাং এই বিক্রিয়াকে আবার ইচ্ছা করলে আমরা পিছনের দিকে নিয়ে যেতে পারবো না। তাহলে যে বিক্রিয়া শুধুমাত্র সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ এই যে যেটা বিক্রিয়া করে, হ্যাঁ, যে বিক্রিয়ার যে সমান তীর চিহ্ন
বামে যে অংশটা থাকে সেটাকে বলা হয় বিক্রিয়ক বলা হয়, আর যেখানে তৈরি যেটা হয় সেটা হচ্ছে উৎপাদ। তাহলে দেখো যে এই ক্যালসিয়াম কার্বনেট এখানে বিক্রিয়ক, এই ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমরা হিট দিয়েছি তখন এই ক্যালসিয়াম কার্বনেটটা কি হচ্ছে, ভেঙে গেছে, অর্থাৎ বিভাজিত হয়ে গেছে, বিভাজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড সলিড তৈরি করেছে আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড পরিবেশের সাথে কি হবে, মিশে যাবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেহেতু মিশে যাবে। তাহলে এইটাকে পুনরায় আমরা পিছনের দিকে সরাইতে পারবো না, অর্থাৎ এই ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড মিলে আর ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারবে না। এই বিক্রিয়া দেখা যাচ্ছে শুধু সামনের দিকে অগ্রসর হচ্ছে, পিছনের দিকে অগ্রসর হচ্ছে না। সুতরাং এই বিক্রিয়াকে আমরা কি বলতে পারি, একমুখী বিক্রিয়া বলতে পারি। আমার কথা কি ক্লিয়ার, বোঝা গেছে কি? তাহলে পরে যে বিক্রিয়া শুধুমাত্র সামনের দিকে অগ্রসর হবে, পিছনের দিকে আসবে না, সেই বিক্রিয়াকে কি বলা হবে, একমুখী বিক্রিয়া বলা হবে, অর্থাৎ যে বিক্রিয়া শুধু সামনের দিকেই যাবে। এর পরবর্তীতে আমরা আসি যে দেখো উভয়মুখী বিক্রিয়া। উভয়মুখী বিক্রিয়াটা হচ্ছে এরকম যে দেখা যাচ্ছে কি যে যে বিক্রিয়া একই সাথে সামনের দিকে এবং পিছনের দিকে, যে বিক্রিয়া কি হবে একই সাথে সামনের দিকে এবং পিছনের দিকে অগ্রসর হতে পারে সেই বিক্রিয়াকে উভয়মুখী বিক্রিয়া বলা হবে। অর্থাৎ বিক্রিয়া সামনের দিকে যাবে আবার পিছনের দিকে আসবে, সেই বিক্রিয়াকে কি বলা হবে, তোমার উভয়মুখী বিক্রিয়া হবে। তাহলে সামনের দিকে যে বিক্রিয়াটা যাবে সেটাকে বলা হবে সম্মুখ বিক্রিয়া, সামনের দিকে যে বিক্রিয়াটা যাবে সেটাকে বলা হবে সম্মুখ বিক্রিয়া, আর পিছনের দিকে যে বিক্রিয়াটা যাবে সেটাকে বলা হবে পশ্চাৎ বিক্রিয়া। আমরা যদি এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি একটা বদ্ধ পাত্রের মধ্যে করি তাহলে সেটা কিন্তু আবার উভয়মুখী বিক্রিয়া হবে। এই যে আমরা যে ক্যালসিয়াম কার্বনেট করেছি না, ক্যালসিয়াম কার্বনেট, একে যে হিট দিয়েছি, হিট দেওয়ার ফলে কি হয়েছে, ক্যালসিয়াম অক্সাইড তৈরি করেছে, সলিড তৈরি করেছে, আর দেখো কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে, এই যে গ্যাস তৈরি করলো, এই কার্বন ডাইঅক্সাইড যে গ্যাস তৈরি করলো এটাকে যদি একটা বদ্ধ পাত্রের মধ্যে করা হয় তাহলে পারা সেটা কি হবে, পিছনের দিকে অগ্রসর হবে। এই উভয়মুখী বিক্রিয়াকে অর্ধ তীর চিহ্ন দ্বারা সামনের দিকে, অর্ধ তীর চিহ্ন দ্বারা পিছনের দিকে প্রকাশ করা হয়। তাহলে এইটাকে যদি বদ্ধ পাত্রের মধ্যে করা হয় তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে আবার পুনরায় পিছনের দিকে আসবে, অর্থাৎ এই বিক্রিয়া চলতে থাকবে। তাহলে দেখা যাচ্ছে কি যে বিক্রিয়া একই সাথে সামনের দিকে অগ্রসর হয় এবং পিছনের দিকে অগ্রসর হয় সেই বিক্রিয়াকে কি বলা হয়, উভয়মুখী বিক্রিয়া বলা হয়। এছাড়া আমরা আরেকটা জানি যে যেমন নাইট্রোজেন একটা গ্যাস, কি গ্যাস, নাইট্রোজেন গ্যাস। এই নাইট্রোজেন গ্যাসকে যদি আমরা কার সাথে বিক্রিয়া করাই, হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করাই, কার সাথে, হাইড্রোজেন গ্যাসের সাথে। এখানে বলা হয়েছে কি যে 200 থেকে 250 অ্যাটমসফিয়ার চাপ, এটিএম অর্থ হচ্ছে কি অ্যাটমসফিয়ার বায়ুচাপ, আর এখানে 500 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল অথবা প্লাটিনাম অথবা আয়রন প্রবাহকের উপস্থিতিতে, কারো হতে পারে নিকেলের, হতে পারে প্লাটিনাম, হতে পারে অথবা আয়রন, অথবা এখানে ফেরাস শূন্য দিলাম যে এফি আয়রন, আয়রন প্রবাহকের উপস্থিতি যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে সেখানে কি তৈরি হতে পারে, অ্যামোনিয়া তৈরি হতে পারে, NH3। এই অ্যামোনিয়া গ্যাস তৈরি করে দিবে, সাথে 92 কিলোজুল তাপ উৎপন্ন করবে। কি তৈরি করবে, 92 কিলোজুল তাপ উৎপন্ন করবে। এই বিক্রিয়াটা কি হবে, এই বিক্রিয়াটা আবার কি হবে, তোমার পিছনের দিকে অগ্রসর হয়। তাহলে দেখা যাচ্ছে কি যে নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাস 250 থেকে 200 থেকে 250 অ্যাটমসফিয়ার তাপ এবং 500 থেকে 550, 500 থেকে কত হবে এখানে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়রন প্রবাহের উপস্থিতিতে বিক্রিয়া করা হয়, তাহলে অ্যামোনিয়া উৎপন্ন হয়। এই অ্যামোনিয়া গুলো আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে ভেঙে যায়, ভেঙে যে পুনরায় আবার কি করতে পারে, নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি করতে পারে। সুতরাং এই বিক্রিয়াকে আমরা কি বলতে পারি, উভয়মুখী বিক্রিয়া বলতে পারি। আমার কথা কি ক্লিয়ার, বোঝা গেছে কি? তাহলে আমরা একটু দেখি যে এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করলো, কি তৈরি করলো, অ্যামোনিয়া তৈরি করলো। এই অ্যামোনিয়া গুলো আবার পুনরায় নিজেদের মধ্যে বিক্রিয়া করে ভেঙে যে কি করতে পারে, হাইড্রোজেন আর নাইট্রোজেন তৈরি করতে পারে। তাহলে দেখা যাচ্ছে কি বিক্রিয়া সামনের দিকে যাচ্ছে এবং বিক্রিয়া পিছনের দিকে আসতেছে, একই সাথে বিক্রিয়া কি হচ্ছে, দুই দিকে যাচ্ছে। সুতরাং এই বিক্রিয়াকে কি বলা হবে, উভয়মুখী বিক্রিয়া বলা হবে। এটা একটা উভয়মুখী বিক্রিয়ার এক্সাম্পল। আচ্ছা, এছাড়া আমরা আরো কিছু নিয়ে আলোচনা করতে পারি। দেখো যে উভয়মুখী বিক্রিয়া গেল, এইবার এইবার আমরা আসবো যে দেখো যে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া। কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলা হচ্ছে, যে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হওয়ার ফলে তাপ উৎপন্ন হয়, যে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হওয়ার ফলে তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। অর্থাৎ বিক্রিয়ার জায়গাটা কি হবে, গরম হবে, বিক্রিয়ার জায়গা কি হবে, গরম হবে। তোমরা যদি এটি খেয়াল করে দেখো যে বাসা বাড়িতে যে আমরা কি চুন দিই, বাড়িতে কি দিই, চুন দিই, এই চুনকে যদি পানিতে দেওয়া হয় দেখবে যে বলক উঠে, ফুটে বয়েল হয়, এবং দেখবে যে পাত্র কি হয়, অনেক গরম হয়। তোমরা হাত দিতে যাও না, হাত দিতে গেলে আবার হাত পুড়ে যাবে, কিন্তু বাইরে থেকে যদি অনুভব করতে দেখবে বালতিতে যদি আমরা স্পর্শ করি দেখা যাবে কি বালতি গরম হয়ে গেছে, তাহলে সেখানে কি হয়েছে, তাপ উৎপন্ন হয়েছে। এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারি। তাহলে দেখা যাচ্ছে কি যে যে রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয়, যে রাসায়নিক বিক্রিয়ার ফলে কি হবে, তাপ উৎপন্ন হবে, সেই বিক্রিয়াকে কি বলা হবে, তাপ উৎপাদী
বিক্রিয়া বলা হবে। আমরা এই একটু আগে যেটা করলাম সেটাও কিন্তু আমার তাপ উৎপাদী বিক্রিয়া। যেমন এই যে নাইট্রোজেন করে দিলাম না, দেখো যে নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস, এই যে গ্যাস, এই গ্যাসকে যদি আমরা কি করিলাম যে 200 থেকে 250 অ্যাটমসফিয়ার চাপ আর হচ্ছে কি 400 হচ্ছে 500 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়রন প্রবাহের উপস্থিতি যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি হয়, আমার অ্যামোনিয়া উৎপন্ন হয়, NH3 গ্যাস তৈরি হবে, প্লাস কি হবে 92 কিলোজুল তাপ। এই যে 92 কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে, সুতরাং এটা একটা হচ্ছে কি আমার তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে যে রাসায়নিক বিক্রিয়া তাপের উৎপন্ন ঘটে, হ্যাঁ, সেই বিক্রিয়াকে কি বলা হচ্ছে, তাপ উৎপাদী বিক্রিয়া বলা হচ্ছে। যদি বিক্রিয়া স্থলটা গরম হয়ে যায় তাহলে সেটা কি হবে, আমার তাপ উৎপাদী বিক্রিয়া হবে। সাধারণত দেখা যাচ্ছে কি আমরা বাসা বাড়িতে যারা চুন দিই, হ্যাঁ, এই চুনকে যখন আমরা পানিতে ডুবাই তাহলে দেখা যাবে চুনের ভিতর থেকে বয়েল হয়, অর্থাৎ গলগোছে, এবং তার পাত্রে গাছে দেখা যাবে হাত দিলে সেটা কি হয়ে যাবে, হাত গরম হয়ে যাবে, এবং আমরা যদি ভিতরে হাত দিই তাহলে হাতটা পুড়েও যেতে পারে, এ পরিমাণ হিট হতে পারে। তাহলে দেখা যাচ্ছে কি যে এই যে চুনকে যদি আমরা পানিতে দিই তাহলে সেটা কি হচ্ছে, উত্তপ্ত হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতেছে, এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে কি করতেছে, তাপ উৎপন্ন করতেছে, সুতরাং এটাও একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এছাড়া দেখা যাচ্ছে কি যে যে তাহলে দেখা যাচ্ছে যে যে বিক্রিয়ায়, যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে কি তাপ উৎপাদী বিক্রিয়া। এই তাপ উৎপাদী বিক্রিয়া যদি তাপের পরিবর্তন ঘটে, অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তন ঘটে তাকে বিক্রিয়া তাপ বলা হচ্ছে। বিক্রিয়া তাপটা কি, যে রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তন ঘটে সেই তাপটাকে কি বলা হচ্ছে, বিক্রিয়া তাপ বলা হচ্ছে। যেমন এই নাইট্রোজেন সাথে যদি এই হাইড্রোজেন গ্যাস, এই যে হাইড্রোজেন গ্যাস, এই হাইড্রোজেন গ্যাস যখন বিক্রিয়া করে তোমার 200 থেকে 250 ডিগ্রি অ্যাটমসফিয়ার চাপ এবং 500 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস এবং আয়রন প্রবাহের উপস্থিতি বিক্রিয়া করে তাহলে কি হয়, আমার অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। আর এই যে সাথে ডেল্টা এইচ দিয়ে -92 কিলোজুল দেওয়া হবে, অর্থাৎ এই ডেল্টা এইচ আকারে যখন আমরা লিখবো তখন -92 কিলোজুল দিব। তাহলে দেখা যাচ্ছে কি যে ডেল্টা এইচ এর মান যদি কি হয়, ঋণাত্মক হয়, তাহলে সেটি কি হবে, আমার তাপ উৎপাদী বিক্রিয়া হবে। আর ডেল্টা এইচ এর মান যদি ধনাত্মক হয় তাহলে কি হবে, আমার তাপ হারি বিক্রিয়া হবে। এই বিক্রিয়াটিকে এইভাবে লেখা যায়। আর যদি তাপ হারি বিক্রিয়াটা আমরা বিবেচনা করি, দেখো যে তাপ হারি বিক্রিয়াটা এরকম হবে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে, অর্থাৎ তাপ শোষিত করে, সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে কি তাপ হারি বিক্রিয়া। যেমন এক্সাম্পল হিসেবে আমরা এখানে দিতে পারি, যেমন নাইট্রোজেন গ্যাস, দেখা যাচ্ছে কি যে নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস, এটা যদি আমরা রেখে দিই এ কিন্তু বিক্রিয়া করবে না যতক্ষণ পর্যন্ত এখানে 180 কিলোজুল তাপ প্রদান করা না হবে। যদি 180 কিলোজুল তাপ দিই তখন সেটা কি করবে, নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে, আমার নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন করবে, এবং এই ক্ষেত্রে পাত্রটা কি হয়ে যাবে, শীতল হয়ে যাবে, অর্থাৎ ওই জায়গাটা কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যখন ওই জায়গাটা গরম হয়ে গেছিল, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, সেটা শীতল হয়ে যাবে। এবং এই বিক্রিয়াটাকে আপনাকে এইভাবে লিখতে পারি যে নাইট্রোজেন গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি করবে, আমার নাইট্রিক নাইট্রিক অক্সাইড তৈরি করবে, এখানে টু হবে না, নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি করবে। আর এই যে আমরা এখানে কমা দিয়ে ডেল্টা এইচ যদি আমরা দিই তাহলে এখানে পজিটিভ 180 কিলোজুল হবে। এই 80 কিলোজুল দেওয়ার অর্থ হচ্ছে কি যে বিক্রিয়া সংঘটনের জন্য এই বিক্রিয়াতে আমার 180 কিলোজুল তাপ প্রদান করতে হবে। যদি 180 কিলোজুল তাপ প্রদান করি তাহলে এই নাইট্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে, যেটা একটি তাপ হারি বিক্রিয়া। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি কোনো বিক্রিয়ায় তাপের কি হয়, উৎপন্ন হয়, তাহলে সেই বিক্রিয়াকে কি বলবো, আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলবো। আর যে বিক্রিয়ায় তাপের শোষণ ঘটবে তাকে আমরা কি বলবো, তাপ শোষিত বা তাপ হারি বিক্রিয়া বলতে পারি। আচ্ছা, এরপরে আমরা একটু দেখবো যে জারণ বিজারণ বিক্রিয়াটা কি। হ্যাঁ, জারণ বিজারণ বিক্রিয়াটা আমরা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে একটা এক্সাম্পল আসি, দেখা যাচ্ছে কি সোডিয়াম ধাতু,
এই সোডিয়াম ধাতু একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম ধনাত্মক আয়ন প্লাস ইলেকট্রন তৈরি করে। আর এটার এখানে ছিল কি জিরো ছিল, এখানে তার আধান কি ছিল, জিরো ছিল। ক্লোরিন এখানে জিরো ছিল, এও একটা ইলেকট্রন গ্রহণ করে কি করবে আমার, যে ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত করবে। তাহলে দেখা যাচ্ছে কি যে এই যে সোডিয়াম একটা নিরপেক্ষ পরমাণু, হ্যাঁ, সে একটা ইলেকট্রন দান করে দিয়ে সোডিয়াম ধনাত্মক আয়ন প্লাস একটা ইলেকট্রন তৈরি করলো। তাহলে যে প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে এই সোডিয়াম একটা ইলেকট্রন দান করে দিয়ে সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হলো, ওই প্রক্রিয়ার নাম হচ্ছে কি তোমার জারণ বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে কি আমার জারণ জারণ বিক্রিয়া। আর দেখা যাচ্ছে কি যে এই সোডিয়াম এখানে কি ছিল, আমার জিরো ছিল, সোডিয়াম এখানে কি ছিল, আমার জিরো ছিল, কিন্তু সোডিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করে, হ্যাঁ, সরি, ক্লোরিন কি ছিল, এখানে জিরো ছিল, এই ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত করেছে, অর্থাৎ সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। তাহলে যে প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে এই ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে, ওই পদ্ধতির নামটা হচ্ছে কি আমার বিজারণ বিক্রিয়া। কি বলা হচ্ছে, বিজারণ বিক্রিয়া। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জারণ হচ্ছে একটা বিক্রিয়ার নাম, বিজারণ হচ্ছে কি একটা বিক্রিয়ার নাম। আর যে পদার্থ ইলেকট্রন দান করে, তাহলে এখানে সোডিয়াম যদি ইলেকট্রন দান করেছে, যে পদার্থ ইলেকট্রন দান করে তাকে কি বলা হয়, বিজারক পদার্থ বলা হয়, বিজারক পদার্থ বলা হয়। আর যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করেছে সে পদার্থকে কি বলা হয়, জারক পদার্থ বলা হয়, জারক পদার্থ বলা হয়। তাহলে দেখা যাচ্ছে কি যে বিজারক একটা পদার্থের নাম, আর জারক হচ্ছে কি একটা পদার্থের নাম। তাহলে দেখা যাচ্ছে কি যে সাধারণত আমরা যদি এটাকে মনে করার জন্য এতটুকু ভাবি যে সাধারণত আমরা জানি যে ধাতুগুলো কি করে, ইলেকট্রন দান করে দেয়, এবং অধাতুগুলো সাধারণত কি করে, ইলেকট্রন গ্রহণ করে। তাহলে দেখা যাচ্ছে কি যে আমরা একটা যদি মনে রাখি যে যারা দান করে তারা হচ্ছে কি বিজারক পদার্থ, যে সকল পদার্থ ইলেকট্রন কি করে, দান করে, তারা বিজারক পদার্থ। তাহলে পরে আমরা বলতে পারতেছি যে যারা ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে কি জারক পদার্থ। আর একটা জিনিস মনে রাখতে হবে যে বিজারক সবসময় জারণ বিক্রিয়া দেয়, বিজারক কি দেয়, আমার জারণ বিক্রিয়া দেয়। আর জারক কি দেয়, আমার বিজারণ বিক্রিয়া দেয়। জারক কি দেয়, আমার বিজারণ বিক্রিয়া দেয়। তাহলে পরে এইটা আমাদের জানা খুবই দরকার এবং খুবই মানে গুরুত্বপূর্ণ যে জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া কি, এটা আমাদের দেয়। এবং জারক এবং বিজারক বলতে কি বুঝি, আমরা যদি এই থিমটা মনে রেখে আমরা বলতে পারি, তাহলে পরে এটা আমাদের কাছে সহজ মনে হবে। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে হচ্ছে যে প্রশ্ন হতে পারে যে জারণ বিজারণ যুগপৎ ঘটে, অর্থাৎ একই সাথে সংঘটিত হয়। এটা যদি আমরা বিবেচনা করি তাহলে এটা আমাদের ব্যাখ্যা করার জন্য আমাকে এইভাবে লিখতে হবে। একটু দেখি যে জারণ বিজারণ যুগপৎ ঘটে। তাহলে পরে দেখা যাচ্ছে কি যে আমরা প্রথমে জারণ এবং বিজারণ এবং জারক এবং বিজারণের সংজ্ঞাটা দিয়ে দিব। আমরা প্রথমে বলবো যে সকল পদার্থ বিক্রিয়াকালে ইলেকট্রন দান করে তারা হচ্ছে কি বিজারক পদার্থ। তাহলে যেহেতু সোডিয়াম ইলেকট্রন দান করেছে, সোডিয়াম একটা বিজারক ইলেকট্রন পদার্থ। হ্যাঁ, আর যে সকল পদার্থ বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে কি আমার জারক পদার্থ। আর যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রনের ত্যাগ ঘটে সেটা হচ্ছে কি জারণ বিক্রিয়া, আর যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রনের গ্রহণ ঘটে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তারপরে আমরা একটা এক্সাম্পল দিব, সোডিয়াম বা ক্লোরিনের এক্সাম্পল দিয়ে বলতে পারবো যে উপরে বিক্রিয়া দেখা যাচ্ছে কি সোডিয়াম, হ্যাঁ, একটা ইলেকট্রন দান করে দিয়ে সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয়ে গেছে, সুতরাং সোডিয়াম হচ্ছে একটা বিজারক পদার্থ এবং এই বিক্রিয়াটার নাম হচ্ছে কি আমার জারণ। আর ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে, সুতরাং ক্লোরিন একটি হচ্ছে কি আমার জারক পদার্থ এবং এই বিক্রিয়ার নাম হচ্ছে কি বিজারণ। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে ক্লোরিন পরমাণু যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে এই সোডিয়াম পরমাণু কি করতে পারবে, একটা ইলেকট্রন দান করতে পারবে। আবার সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করলে, সরি, ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করলে সোডিয়াম পরমাণু কি করতে পারবে, একটা ইলেকট্রন গ্রহণ হচ্ছে যে দান করতে পারবে। সুতরাং এই বিক্রিয়াটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি হচ্ছে, হ্যাঁ, জারণ বিজারণ, বিজারণ। আর এদিকে হচ্ছে কি আমার সোডিয়াম প্লাস ক্লোরিন, আর এই ইলেকট্রন ইলেকট্রন কাটে যা কি হয়, সোডিয়াম প্লাস আয়ন আর ক্লোরিন আয়ন। এটাকে যদি আমরা এইভাবে দিই তাহলে কি হয়, সোডিয়াম ক্লোরাইড হয়। কি হয় আমার, সোডিয়াম ক্লোরাইড হয়। তাহলে দেখা যাচ্ছে কি সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, এটা কি হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া, অর্থাৎ জারণ বিজারণ যুগপৎ ঘটে। যখনই জারণ ঘটবে ঠিক সেই জায়গায় কি ঘটবে, আর বিজারণ ঘটবে, যেখানে বিজারণ ঘটবে সেখানে কি ঘটবে, আর জারণ ঘটবে, অর্থাৎ জারণ বিজারণ যুগপৎ ঘটে ব্যাখ্যা করা হলো। এইভাবে আমরা ব্যাখ্যাটা করতে পারি। এখন দেখা যাচ্ছে কি যে ঠিক আছে, আমরা আজকে এতটুকু পর্যন্তই আলোচনা করলাম। আগামী দিনে আমরা কি করে জারণ সংখ্যা নির্ণয় করতে হয় সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। ঠিক আজকে এতটুকুই, এ বলে
কাজটা শেষ করলাম। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।